করতে হবে সেটা শিখলেন, বাট ওয়্যার ডু ইউ ইমপ্লিমেন্ট? সো আপনি একটা এক্সেল একটা মডেল তৈরি করে অ্যানালাইসিস তৈরি করে পোর্টফোলিওর জন্য রেকমেন্ড করবেন। সো যারা এই কোর্সটা করছেন কিন্তু ফাইন্যান্সিয়াল মডেলিং করছেন না, তাদেরকে আমি রেকমেন্ড করবো ফাইন্যান্সিয়াল মডেলিং কোর্সটা করার জন্য। হ্যাঁ, ব্র্যাকে যদি কোনো কারণে না করতে পারেন পরে এটা শিখে নেবেন, বাট ইট ইজ সাম স্কিল যেটা আপনার লাগবে। ওকে, আচ্ছা, আমরা একটু চলে যাই ডিরেক্টলি আমাদের টপিক ওয়াইজ। আমরা এই কোর্সে ফার্স্টে আমরা দ্য প্রসেস অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সো পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রসেসটা আমরা একটু শিখবো। দেন আমরা সেটিং পোর্টফোলিও অবজেক্টিভস, একটা পোর্টফোলিও যে আমরা তৈরি করব সার্টেন অবজেক্টিভ ওয়াইজ আমরা পোর্টফোলিওটা তৈরি করি। সো সেখানে আমরা পোর্টফোলিও রিলেটেড বেশ কিছু টপিক শিখবো, স্পেশালি ইনভেস্টর পলিসি নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা অ্যাসেট অ্যালোকেশনে যাব। অ্যাসেট অ্যালোকেশন মিন্স হচ্ছে আপনি আপনার টাকাটাকে কিভাবে ইকুইটি, বন্ড, অল্টারনেটিভ এগুলোর মধ্যে অ্যালোকেট করে দিবেন। সো ইকুইটি একটা অ্যাসেট ক্লাস, বন্ড একটা অ্যাসেট ক্লাস, বন্ড বা আমরা ফিক্সড ইনকাম বলে থাকি। হ্যাঁ, এনিথিং দ্যাট ডাজ নট ফল ইন বিটুইন ইকুইটি অর ফিক্সড ইনকাম দ্যাট ফলস আন্ডার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। ধরেন আপনি একটা জমি কিনলেন বা বিল্ডিং ইনভেস্ট করলেন, অথবা ধরেন একটা আপনি গরুর খামার করলেন, অথবা আপনি একটা টিম্বার ল্যান্ড দিলেন, অথবা আপনি গোল্ড কিনলেন, হোয়াটএভার, অথবা আপনি একটা স্টার্ট আপ ইনভেস্টমেন্ট করলেন, এগুলো সবই পড়ে যায় হচ্ছে অল্টারনেটিভ। ইকুইটি এন্ড ফিক্সড ইনকাম এই দুইটাকে বলা হয় ট্রেডিশনাল অ্যাসেট ক্লাসেস, এর সাথে চলে আসে কি অল্টারনেটিভ। সো আপনার টাকাটাকে আপনি কতটুকু ফিক্সড ইনকামে দিবেন, কতটুকু ইকুইটি, দ্যাট ডিসিশন ইউ হ্যাভ টু মেক। এবং এই ডিসিশন অনেকগুলো ফ্যাক্টরস এর উপরে নির্ভর করে। এন্ড আমরা এই অ্যাসেটটা যখন অ্যালোকেট করব, দেয়ার আর সাম লং টার্ম অ্যাসেট অ্যালোকেশন এন্ড দেয়ার আর সাম শর্ট টার্ম। সো আমরা স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন, ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন এগুলো করব। দেন কিভাবে ইকুইটি পিক করব, কোন স্টক পিক করার ক্ষেত্রে কিছু টুলস আমরা এখানে জানবো। দেন সিকিউরিটি স্ক্রিনিং, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো পড়ার পরে আমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে। মিড টার্ম পরীক্ষার ডেট কবে? আপনাদের ক্যালেন্ডার অনুযায়ী কি বলছে কবে? আমরা শুরু করলাম জানুয়ারি। ঈদের পর নাকি ঈদের পরে? ওটারও তো আমাদের যথেষ্ট সময় আছে মিড টার্মের জন্য আর কি। এরপরে আমরা ক্যাপিটাল মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি এগুলো নিয়ে একটু কথা বলবো, সিকিউরিটি ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো। এই জায়গাটাই আসলে ওই যে ফাইন্যান্সিয়াল মানে আপনার সিকিউরিটি অ্যানালাইসিস গুলো চলে আসবে। সো ইকুইটি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বন্ড কিভাবে অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু টপিক আছে। সো মাচ দ্যাট একটা 4 মাসের সেমিস্টারে ইট ক্যান নট বি কাভার্ড, বাট আমরা চেষ্টা করব যত কভার করতে পারি। এন্ড আপনারা চেষ্টা করবেন যে এই যা শিখবেন এটা প্র্যাকটিক্যাল ওয়েতে শেখার চেষ্টা করবেন, বিকজ দিস ইজ সামথিং আপনার ইন প্র্যাকটিস লাগবে। আপনি কিভাবে পোর্টফোলিও ম্যানেজ, দেয়ার ক্যান বি সিনারিও যে আপনার এইম হতে পারে আমি একটা পোর্টফোলিও ম্যানেজার হইতে চাই। আপনি যদি পোর্টফোলিও ম্যানেজার হইতে চান তাহলে এই জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি পোর্টফোলিও ম্যানেজার নাও হইতে চান, স্টিল আপনার লাইফে দেখবেন পোর্টফোলিও ম্যানেজ করতে হবে। সো এই স্কিলটা আপনাকে বিভিন্ন ভাবে হেল্প করবে। আর অ্যাটলিস্ট নিজের পোর্টফোলিও তো নিজেকে ম্যানেজ করতেই হবে। সো নিজে না করলেও আমি অন্য কাউকে যে দিব, অন্য কাউকে দেওয়াটাও তো এক কাইন্ড অফ অ্যালোকেশন। সেই ডিসিশনটা নিতে গেলেও আমাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টুলস টেকনিক্স আমাকে হেল্প করবে। তো আমরা যদি একটু আমাদের ইয়েতে চলে যাই, মার্কস ডিস্ট্রিবিউশন, অ্যাটেন্ডেন্স এন্ড পার্টিসিপেশন 5%, অ্যাটেন্ডেন্স এন্ড কি পার্টিসিপেশন। সো ক্লাসে আমরা পার্টিসিপেট করব। কুইজ 10%, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট 15, পোর্টফোলিও রিপোর্ট এন্ড প্রেজেন্টেশন এটাও ইন্ডিভিজুয়াল হবে, আমাদের ক্লাসের সাইজই ছোট, এখানে গ্রুপ করলে আর কিছু থাকে না। সো 25%, মিড টার্ম এক্সাম 20, ফাইনাল এক্সাম 25। সো খেয়াল করে দেখেন মিড এন্ড ফাইনাল ওয়েটটা কিন্তু অত বেশি না, বিকজ দিস ইজ প্র্যাকটিক্যাল ওয়েট আমরা শিখবো। হ্যাঁ, সো অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো অনেক বেশি। কুইজ আমরা চেষ্টা করব 3টা, বেস্ট 2 নাকি এভারেজ? ঠিক আছে,
প্রথম কুইজ দেওয়ার পরে বেস্ট ওয়ান বলে আপনারা বলবেন আর কি, জানে দেখে বলে দিচ্ছে আর কি, ঠিক আছে। সো আইডিয়ালি তো আসলে এভারেজ হওয়া উচিত, যাই হোক বেস্ট টু লেখা আছে, সো বেস্ট টু আমরা কাউন্ট করবো ইনশাআল্লাহ। লেটস সি। চেষ্টা করবেন মিড টার্ম পরীক্ষা দেওয়ার, মেকআপ মিডের জন্য আসবেন না প্লিজ, ঠিক আছে, খুবই পেইনফুল বিষয়টা। সো মিড টার্ম পরীক্ষা দিবেন বাই এনি হাউ, ইফ ইউ আর নট ডেড কাম টু মিড টার্ম এক্সাম, ঠিক আছে। সো আমরা শুরু করবো আজকে। আর বই এন্ড ম্যাটেরিয়ালস, সো আমি অনেক ম্যাটেরিয়ালস দিব, মোস্ট থিংস আমি গুগল ক্লাসরুমে দিব। হ্যাঁ, তো সেগুলো আপনারা ফলো করবেন। বই রেকমেন্ডেড যেটা আছে, তো আপনারা তো বই পড়েনও না, আর আমরা ক্লাসে যে ম্যাটেরিয়াল গুলো দেই ওইগুলোই পড়ে শেষ করতে পারেন না বা করেন না। আমি অনেক ম্যাটেরিয়াল দিব, ঠিক আছে, যা যা দিব সেটা আপনারা অবশ্যই পড়বেন। এর পাশাপাশি এই সেমিস্টারে, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন, সেমিস্টার কত মাস, 3 or 4? ওই, সো এর পরের সেমিস্টারটা শুরু কবে, জুন, রাইট। তো আপনারা চেষ্টা করবেন বাই মে এর মধ্যে 2টা বই রিডিং করে শেষ করা। নাম্বার 1 ইজ দিস, মাস্ট রিড, যদি আপনি পোর্টফোলিও ম্যানেজার হইতে চান, ঠিক আছে। দিস হ্যাজ টু বি দি বুক, আর এটা বাজারে পাওয়া যায়। এইটা পড়ে কাইন্ড অফ এটার উপরে পিএইচডি অর্জন করে ফেলবেন এরকম ভাবে, ঠিক আছে। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, ঠিক আছে। এই বইটা আপনার সাথে সাথে থাকাটাও একটা লাক্সারি, ঠিক আছে। আপনি এটা নিয়ে ঘুরছেন, এটাও একটা স্ট্যাটাস ক্যারি করে আপনার, সেটা সবসময় আপনার সাথে থাকবে। যখনই আপনি সময় পাবেন তখনই পড়বেন। হার্ড কপি করেন, সফট কপি করেন, ডাজেন্ট ম্যাটার টু মি, পড়েন, প্রতিটা লাইন পড়েন, কিউরিয়াসিটি জাগবে, দেন সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন, বুঝতে পারছেন, এটা নিয়ে আপনি এক্সপ্লোর করেন। ওকে, সো দিস ইজ দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বাই বেঞ্জামিন গ্রাহাম, যাকে ইন্ট্রিনসিক ভ্যালু যে আমরা ক্যালকুলেট করি না, এটার জনক বলা হয়। হি ওয়াজ টিচার অফ ওয়ারেন বাফেট। হ্যাঁ, ওয়ারেন বাফেট যা কিছু করছে, যা কিছু সব এর কাছ থেকে শিখা। হ্যাঁ, সে নিজেও ফান্ড ম্যানেজার ছিল, আর ভেরি গুড ফান্ড ম্যানেজার ছিল। সো দিস ইজ সামথিং আমরা যদি পড়তে পারি, যা কিছু শিখবো, এখানে আমি আপনাকে এত কিছু পড়াও শেষ করতে পারবো, অনেক কিছু শিক্ষার স্কোপ থাকবে, ঠিক আছে। এন্ড আমি এখান থেকে কিছু কিছু টপিক দিয়ে দিব, সেখান থেকে কুইজ হবে, তাহলে তো পড়তেই হবে। মিড টার্মেও দিতে পারি একটা সেগমেন্ট। ওকে, দিস ইজ নাম্বার 1। দিস ইজ নাম্বার 2, the most important thing by Howard Marks, ঠিক আছে, the most important thing by Howard Marks। এই দুইটা বই আপনারা এই সেমিস্টারে শেষ করবেন, এন্ড ভবিষ্যতে আবার রিডি 2-3 বছর পর আবার পড়বেন। ক্লিয়ার, মনে থাকবে, because if you want to learn portfolio management, these are the things will guide you in a practical way, যেগুলো আপনার থিওরিটিক্যাল টেক্সট বুক বইয়ে জীবনেও বলবে না। আর থিওরিটিক্যাল টেক্সট বুক বইয়ে যেটা পড়বেন, ওইটা প্র্যাকটিসে যে জীবনেও কাজ করবেন। হ্যাঁ, আমরা হ্যারি মার্কুইজের ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, আমরা কি পড়েছি এটা কোথাও? কোথাও 422 পড়েছেন নিশ্চয়ই। সো
এইটা যখন হ্যারি মার্কুইসকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তোমার পোর্টফোলিও কেমনে তৈরি করছো, ও বলে আমি 60-40 বন্ড আর ইকুইটিতে দিয়ে দিছে। ও নিজে যেটা করে ওর উপরে পিএইচডি করছে, ও নিজেও এটা প্র্যাকটিসে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো যাই হোক, দেয়ার আর সাম ডিফারেন্স, দ্যাট ডাজন্ট মিন থিওরি ইজ ইউজলেস। আমরা অনেক থিওরি শিখবো, যে থিওরি গুলার ইমপ্লিকেশনস আমরা প্র্যাকটিসে ইউজ করি, বা ঠিক থিওরিতে যেভাবে বলছে ওভাবে ইউজ করি। ঠিক আছে, সো আমরা ধরেন অনেক সময় বলি যে রাস্তা পার হওয়ার সময় দেখে শুনে পার হবো। অনেক ঢাকা শহরে পার হতে গেলে ডিফারেন্ট রুল বুক লাগবে, তাই না? আপনি একদম থিওরিতে যেভাবে বলছে ওভাবে পার হওয়া যাবে না। ঠিক আছে, সো তেমনি আপনি যখন প্র্যাকটিসে আসবেন তখন প্র্যাকটিসে আপনি দেখবেন যে একটু ডিফারেন্সেস আছে। দেন থিওরি আর প্র্যাকটিসের মধ্যে যে গ্যাপটা, এটাকে আপনি মিলানোর চেষ্টা করবেন। তো এটাও ইম্পর্টেন্ট, কিন্তু শেখার সময় প্র্যাকটিসটা কে মাথায় রেখে থিওরি শিখে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে, why are we studying? এই যে পড়াশোনাগুলো করছি, এগুলো পারপাসটা কি? Is it only the academic exercise, or will we learn something and we make some money? ঠিক আছে, সো সেকেন্ড আই হোপ তো সেই কাজটা আমরা করবো। ওকে, এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট দি কোর্স আউটলাইনস, এক্সামস অর হোয়াটএভার? আমরা চ্যাপ্টার শুরু করবো, তো তার আগে এনি কোয়েশ্চেন্স? প্রেজেন্টেশনটা অফেন তো নেওয়া যায় না, সময় হয়। তারপরে হয়তো আমি আপনাদেরকে প্রিপেয়ার থাকতে বলবো। ডিপেন্ডিং অন হাউ মাচ টাইম উই হ্যাভ, দেয়ার ক্যান বি সিনারিও প্রেজেন্টেশন নিতে পারি র্যান্ডমলি, একজনকে ডাকলাম, দেয়ার ক্যান বি সিনারিও নাও। প্রেজেন্টেশনটা অফেন অনেক কোর্সে নেওয়া যায় না, স্পেশালি এই কোর্স আমি আগে নিয়েছি। যে পরিমাণ রিসোর্স পড়াতে হবে ওইটি কভার করা যায় না, কারণ সিলেবাস কিন্তু কাটছাট করতে হবে। তো লেটস সি, বাট প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল দিতে পারা ভালো। কেন? বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সবকিছু ইন্ডিভিজুয়ালি করবেন, কিছু কিছু যেটা টিমে করবেন, বাট ইভেন্চুয়ালি ইউ হ্যাভ টু প্রেজেন্ট, especially if you want to go top of your company, right? You will be a manager, you will be a team lead, you will be a company chief. So the senior guy is the president, right? And একটা টিমে ধরেন 10 জনের একটা টিম, টিমে একজন বস আছে, তার আন্ডারে সাবঅর্ডিনেট আছে, রাইট? Do you want to be the boss or do you want to be the subordinate? You want to be the boss, but আপনি তো শুরুতেই বস হতে পারবেন, তো সাবঅর্ডিনেট হয়ে বস হয়তো আরেকটা রোলে উঠে যাবে, আপনি হয়ে যাবেন, রাইট? তো প্রেজেন্ট যখন করতে হয়, কে প্রেজেন্ট? দ্য বস। সাবঅর্ডিনেট বসকে হেল্প করে। আপনি যদি ওই জায়গাটাই যেতে চান, তাহলে ওই প্র্যাকটিসটা করাটাই তো ভালো, তাই না? তো গ্রুপে কি হয়, ফ্রি রাইডিং প্রবলেম, আমার কাছে আরেকজন করে দেয়, আমি কোনো মতে পার করে দেব। সেটা করলে কি হবে, প্রফেশনাল লাইফে গিয়ে আপনি সাফার করবেন। ঠিক আছে, প্রেজেন্টেশন দিতে পারা ইজ আ স্কিল, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভরিওয়ান, কেউ ভালো করতে পারে, কেউ খারাপ করতে পারে, বাট ইটস এভরিবডি টু মি। আপনাকে অনেক সময় অনেক ক্ষেত্রে কথা বলতে হবে, ইটস নট ইজি। ঠিক আছে, so any other question? No question, so can we start? তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়বো, আমি এটা ক্লাসরুমে আপলোড করে দিব, বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন। বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন। সো বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং এন্ড কি কনস্ট্রাকশন। সো একটা পোর্টফোলিও যে আমরা প্ল্যান করবেন, পোর্টফোলিও কনস্ট্রাক্ট করবো, তার কিছু বেসিক্স আছে। ফার্স্ট হচ্ছে পোর্টফোলিও প্ল্যানিং।
সো একটা পোর্টফোলিও যে আমরা তৈরি করব, এটার জন্য আমাকে কিছু প্ল্যান করতে হবে, রাইট? সো কিছু প্রিলিমিনারি কাজ আছে। এন্ড প্রথম কোয়েশ্চেনে চলে আসে, পোর্টফোলিওটা আমি কার জন্য তৈরি করছি? কার পোর্টফোলিও? হু ইজ দি বেনিফিশিয়ারি? ইজ ইট আ পার্সন, মানে ইজ ইট অ্যান ইন্ডিভিজুয়াল, নাকি ইজ ইট অ্যান ইনস্টিটিউশন? ইন্ডিভিজুয়ালের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেমন হবে, ইনস্টিটিউশনের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট তেমন হবে না। দুইটা ডিফারেন্সেস আছে। এন্ড আইডিয়ালি আমার একটা ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট থাকবে, যেই পলিসি স্টেটমেন্ট আমাকে গাইড করবে আমি কিভাবে আমার পোর্টফোলিওটা ম্যানেজ। পলিসি স্টেটমেন্ট, আইপিএস, একটা ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট, আইপিএস, আমরা ভবিষ্যতে আইপিএস বলবো। ওকে, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। একটা আইপিএস এর মধ্যে কি কি থাকতে পারে, কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, সেটা নিয়ে আমি একটা আলাদা ক্লাসে আলোচনা করব সেপারেটলি। এখানেও কিছুটা থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আইপিএসটা কি? It's a plan for achieving investment success. It's a plan for achieving investment success. So এখানে আমার যে ক্লায়েন্ট, আপনি যখন এই ক্লাসটা করবেন, wear the hat of a portfolio manager. মনে করেন যে ইউ আর আ পোর্টফোলিও ম্যানেজার, এই হ্যাটটা পরেন, তারপরে ওভাবে চিন্তা করেন। সো আপনার তাহলে আপনি একজন ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজ করছেন। ক্লায়েন্টটা ইন্ডিভিজুয়ালও হতে পারে, আবার কি হতে পারে, ইনস্টিটিউশনও হতে পারে। যেই হোক না কেন, সেই ক্লায়েন্টের কিছু অবজেক্টিভ আছে না? সেই অবজেক্টিভ গুলোকে স্পেসিফাই করা থাকবে কোথায়? আইপিএস এ। ক্লায়েন্টস এর দুই ধরনের অবজেক্টিভ থাকবে। একটা হচ্ছে রিটার্ন অবজেক্টিভ। কি অবজেক্টিভ? রিটার্ন অবজেক্টিভ, মানে ক্লায়েন্ট রিটার্ন কেমন চায়, ক্লায়েন্ট কেমন রিটার্ন চায়। সো আমি যদি বলি, ইফ আই এম আ পোর্টফোলিও ম্যানেজার, ওকে, এন্ড হি ইজ আ ক্লায়েন্ট। আপনার নামটা কি যেন বললেন? আকিব, AKIB। সো আকিব ইজ দ্য ক্লায়েন্ট। আপনার রিটার্ন অবজেক্টিভ কেমন? আপনি কেমন রিটার্ন আর্ন করতে চান ফ্রম ইউর পোর্টফোলিও? 25%। কি মানে 1 বছর, নাকি প্রতি বছর গড়ে, নাকি অ্যানুয়াল প্রতি বছর 25%? ফর কত বছর? 10 বছর। তারপরে আপনার তো বয়স ধরেন, I'm assuming your age is 23, 4 or whatever, ধরলাম 25, তো 10 বছর পরে তো 35 হবে। তারপর ইউ উইল কিপ ইনভেস্টিং। তাহলে কত বছর? 25 ইয়ার্স। সো ধরেন আকিব একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, 25 বছর গড়ে 25% রিটার্ন চায়। এখন এই রিটার্নটা কি অনেক বেশি নাকি কম? আচ্ছা, মাহবুবুর রহমান বলছে কম, ফায়াজ বলছে বেশি। হোয়াট ডু ইউ থিঙ্ক? হুম হুম। সো 25টা বেশি না কম? উনি বলছে বেশি। আচ্ছা, তাহলে কত মনে হয় রিজনেবল? আচ্ছা, এখন আমার ক্লায়েন্ট যদি এমন একটা নাম্বার বলে এসে যে এটা প্র্যাকটিক্যালি কাইন্ড অফ ইম্পসিবল, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট। তখন আমার ক্লায়েন্টকে কি করতে হবে? বুঝাইতে হবে। সো আকিব ইজ এ পারসন, হি ওয়ান্ট টু গো ফ্রম ঢাকা টু চিটাগং in 2 hours, maybe driving at a 170 mile per hour. Will you help him? Can you help him? So তখন তাকে আপনি গাইড করবেন যে দেখো, ঢাকা টু চিটাগং রাস্তা এরকম এরকম রুলস আছে, এই ব্যাপার, এত দূরত্ব, 2 ঘন্টা ইজ লিটারালি পসিবল না।
and there is a certain probability তুমি যদি 160-70 মাইল বেগে যাও, ফার্স্ট অফ অল তোমাকে পুলিশ ধরবে, সেকেন্ড অফ পুলিশ যদি নাও ধরে তুমি মরে যাবা, রাইট? সো দেয়ার আর যে রিস্কটা আছে, এই রিস্কটা ক্যান বি ক্যাটাস্ট্রফিক ফর ইওর লাইফ, দেন উইল ইউ সাজেস্ট হিম টু ডু দ্যাট? তেমনি ও এমন একটা রেট অফ রিটার্ন বলছে যেটা অনেক হাই। অনেক হাই আমরা কিভাবে বুঝবো? আপনারা সার্চ দিবেন পৃথিবীতে, পৃথিবীতে কতজন ফান্ড ম্যানেজার 25 বছর ধরে 25% রিটার্ন আর্ন করছে, আউট অফ কতজন? আপনি যদি একজনও না পান তাহলে বুঝতে হবে কি ইট ইজ টু হাই। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, যাই হোক। সো উই ক্যান গাইড হিম যে দেখো 25 ইজ টু হাই। এরপরে যদি ও না বুঝে, বেটার নট টু সার্ভ দিস লাইন, ঠিক আছে? লেট হিম প্লে এন্ড হি উইল বিট ইট। সো আলটিমেটলি রিটার্নটা তো লজিক্যাল হতে হবে, হ্যাঁ? সো সেটা আপনি গাইড করবেন, কারণ আপনার ক্লায়েন্ট তো না বুঝতেই পারে, সো তাকে বোঝানোর চেষ্টা করবেন বিভিন্ন ভাবে। সেকেন্ড হচ্ছে, ধরেন সামওয়ান ওয়ান্ট টু টেক ধরেন 10% ভার্সেস আরেকজন হয়তো ধরেন 15%। তো যে 15 আর্ন করতে চায় আর যে 10 আর্ন করতে চায়, 15 আর্ন করতে গেলে অনেক রিস্ক নিতে হবে কম্পেয়ার টু 10, এন্ড অনেক রিস্ক নিলেই যে 15 আসবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে নেক্সট আমাকে বুঝতে হবে ওর রিস্ক টলারেন্স কেমন, রিস্ক রিলেটেড ওর অবজেক্টিভ কি, রিস্ক রিলেটেড ওর অবজেক্টিভ কি। তো সেইটা আমরা বুঝার চেষ্টা করি। কারণ এগুলো বুঝতে গেলে আমার আকিবকে জানতে হবে, আকিব কে, ওর বয়স কত, ওর ওয়েলথ কেমন এখন আছে, ওর ইনকাম কেমন, ওর কিছু বিহেভিয়ার সাইকোলজি, এগুলো ও রিস্ক টেকার নাকি টেকার না, ও রিস্ক নিতে পারবে কি পারবে না, ওর জীবনের চাহিদা কি, ও কি কি করতে চায়, সেগুলোকে চিন্তা ভাবনা করে হাউ মাচ রিস্ক হি ক্যান অ্যাফোর্ড, এইটা আমাদের লাগবে, বুঝা লাগবে। তো আইপিএস এর প্রথম দুইটা অবজেক্টিভ হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন অবজেক্টিভ। একটা হচ্ছে রিটার্ন অবজেক্টিভ আর একটা হচ্ছে রিস্ক টলারেন্স। আমরা রিস্ক টলারেন্সটা বুঝার চেষ্টা করব, আমরা ডিটেল এগুলো করব। দেন এগুলো করতে গেলে ওর কিছু কনস্ট্রেইন থাকবে, সেই কনস্ট্রেইন গুলোকে আমরা ইনপুট দিব। ওই কনস্ট্রেইন গুলোকে মাথায় রেখে আমরা, সবারই কিছু না কিছু কনস্ট্রেইন থাকবে। কনস্ট্রেইন কিরকম হতে পারে? অনেক ধরনের কনস্ট্রেইন হতে পারে। ও হয়তো বলতেছে আমি 5 বছর পরে আমি বিদেশে যে একটা মাস্টার্স করতে চাই, এর জন্য আমার কিছু টাকা লাগবে, আমি পোর্টফোলিও যে ম্যানেজমেন্ট করছি ওখান থেকে আমি কিছু টাকা উইথড্র করব। এটা কনস্ট্রেইন কেন? তাহলে তো আমি এই টাকাটা লম্বা সময়ের জন্য, ধরেন যে অ্যাসেটটা ইলিকুইড, মানে হচ্ছে যেটা সহজে বিক্রি করা যায় না বা বিক্রি করতে গেলে অনেক ডিসকাউন্ট অফার করতে হয়, এগুলোতে ইনভেস্ট করতে পারবো না, 5 ইয়ার্স পরেই তো টাকাটা লাগবে। তাহলে আমি এমন কিছু ইনভেস্টমেন্ট করতে চাইবো যেগুলো 5 ইয়ার্স পরে ইজিলি আমি কি করতে পারি, বিক্রি করে টাকাটা রিয়েলাইজ করতে পারি। সেটা একটু লিকুইড ইনস্ট্রুমেন্ট হতে হবে, and liquid instrument typically will give you lower return compared to illiquid because of that lower liquidity, মানে lower liquidity risk, more liquidity কারণে। আর ইলিকুইড গুলো আপনাকে একটু হায়ার রিটার্ন দিবে, কিন্তু এটা চাইলেই আপনি বেচাকেনা করতে পারবেন না। সেই জিনিসটাকে আপনার কি রাখতে হবে, মাথায় রাখবে। সো সাম অ্যাসেট ক্লাস ডিমান্ডস হোল্ডিং ইট ফর লঙ্গার টার্ম, এন্ড সাম অ্যাসেট ক্লাস আপনি খুব কম সময়ে আপনি এটা টাকাটা রিকুপ করতে পারবেন। তো সেটাও একটু মাথায় রাখতে হবে। এরকম অনেক ধরনের কনস্ট্রেইন্ট আছে, সেগুলো আমরা পড়বো। সো হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অফ আইপিএস? প্রথমে আপনার একটা পারপাস থাকবে দিস আইপিএস এর, যে কেন আমরা এই আইপিএসটা তৈরি করছি। দেন আপনার যে ফান্ড ম্যানেজার এন্ড যে ক্লায়েন্ট, তাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস কি, তাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস গুলো এখানে থাকবে, কার কি দায়িত্ব, কিভাবে আমরা করব সেগুলো বলা থাকবে। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ মানে যে রিটার্ন অবজেক্টিভ, রিস্ক টলারেন্স, এগুলো বলা থাকবে। কনস্ট্রেইন গুলো বলা থাকবে। ও এমন হতে পারে ও ইজ এ ভেরি হাই ইনকাম আর্নার, ওর ইনকামটা 30% রেটে ট্যাক্স হয়, তাহলে ওর ইনভেস্টমেন্ট এমন ভাবে করতে হবে যে একটু ট্যাক্স ইফিশিয়েন্ট ওয়েতে করতে হবে। সো হাই ট্যাক্স যে ওর দিতে হয়, এটা ওর জন্য একটা কি কনস্ট্রেইন। তারপরে আমরা ইভ্যালুয়েট করব, রিভিউ করব, এবং কিছু অ্যাপেন্ডিক্স আমার থাকবে আর কি। দিস এ প্ল্যান, ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট,
এই প্ল্যানটা আমাকে গাইড করবে, এই প্ল্যানটা অনুযায়ী আমি পোর্টফোলিওটা ম্যানেজ করব। এরকম করার পরে ধরেন সে আকিব ইজ এ সিঙ্গেল পার্সন, দেন হি গট ম্যারিড, দেন হি হ্যাজ বেবিস, ওর লাইফ সাইকেল চেঞ্জ হয়েছে, লাইফের কিছু প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে। আমার আইপিএসটা যখন তৈরি করছিলাম তখন সে ব্যাচেলর ছিল, সে চিন্তা করছে আগামী হয়তো 10-15 বছর আমি বিয়ে করবো না, সিঙ্গেলই থাকবো। দেন হয়তো সে 3-4 বছর পরে বিয়ে শাদী করে আরো 2-3 বছর হয়তো 2-4টা বাচ্চা কাচ্চা হয়ে গেল ফর এক্সাম্পল। তখন তোর লাইফের অবজেক্টিভ গুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বা সিচুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। আইপিএস কেমন ওরকম থাকলেই হবে? তার মানে আপনার মেজর কোনো লাইফ ইভেন্ট হলে, অথবা সে ধরেন ফ্যামিলি থেকে অনেক হাই ইনহেরিটেন্স পেলো, তো এরকম কোনো ঘটনা ঘটলে আমার আইপিএসটাকে কি করতে হবে, রিভিজিট করতে হবে, আপডেট করতে হবে। আর এটা এগুলো এরকম কোনো ঘটনা যদি না ঘটে, অ্যাটলিস্ট প্রতি বছর এটাকে একটু রিভিউ করা, অ্যান্ড টু সি যে আমার যে লাইফে অবজেক্টিভ এন্ড ফাইন্যান্সিয়াল যে অবজেক্টিভ, এটার সাথে আমার আইপিএসটা কি আছে, মানে ইন লাইন আছে কিনা। যদি না থাকে সেটাকে আবার আমার কি করতে হবে, একটু আপডেট করতে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখন এসে একটু আইপিএস এর দুইটা বড় অবজেক্টিভ, একটা হচ্ছে রিটার্ন আর একটা কি, রিস্ক। তো এইটা আমরা একটু কথা বলি, রিস্ক অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো, তারপর রিটার্ন নিয়ে কথা বলবো। হায়ার রিটার্ন cannot come without taking higher risk, রাইট? রিস্ক আর রিটার্নের মধ্যে কি আছে, একটা ট্রেড অফ আছে, একটা ট্রেড অফ আছে। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন হায়ার রিটার্ন, you have to take higher risk. Does it mean if you take higher risk you will get higher return? Not necessarily. So হাই রিটার্ন পেতে গেলে হাই রিস্ক নিতেই হবে, কিন্তু হাই রিস্ক নিলেই হাই রিটার্ন আসবে না। আর রিস্ক নেয়ার মানে কি, কারণ দেয়ার ইজ এ 70% চান্স আপনার পোর্টফোলিও অনেক ভালো হবে, দেয়ার ইজ 30% চান্স আপনার পোর্টফোলিও কি হবে, ডাউন হবে। তো রিস্ক নেওয়া মানে কি, 100 বারের মধ্যে 70 বার আপনার পোর্টফোলিও আপ, 30 বার আপনার পোর্টফোলিও ডাউন। সো দেয়ার ক্যান বি সিনারি আপনি ডাউনটা এক্সপেরিয়েন্স করতে পারেন, তাই না? তো রিটার্ন হাই পেতে গেলে রিস্ক হাই নিতে হবে, কিন্তু রিস্ক হাই নিলেই হাই রিটার্ন আসবে না। আবার রিস্ক যদি আমি কমাতে চাই তাহলে রিটার্ন স্যাক্রিফাইস করতে হবে, এটা আবার ট্রু। রিস্ক যদি আমি কমাতে চাই তাহলে আমি রিস্ক কমাবো কিন্তু রিটার্ন স্যাক্রিফাইস কিছুই করব না, তা হবে না। সো রিস্ক আর রিটার্নের সাথে কি আছে, ট্রেড অফ আছে, ইনভার্স রিলেশনশিপ আমরা বলবো না, অ্যাকচুয়ালি তো রিলেশনশিপ শুড বি পজিটিভ, তাই না? রিলেশনশিপ শুড বি পজিটিভ, বাট একদম পজিটিভ না, ওই যে রিস্ক নিলেই যে রিটার্ন হাই হবে তা না। আমরা বলবো রিস্ক আর রিটার্নের মধ্যে কি আছে, ট্রেড অফ আছে। ট্রেড অফ কথাটা তো আমরা বুঝি। সো এই রিস্ক অবজেক্টিভ গুলো আমাকে এক্সপ্লেইন করতে হবে। সো আমার রিস্ক টলারেন্স ক্যান বি হাই, আমার রিস্ক টলারেন্স ক্যান বি লো, আমার রিস্ক টলারেন্স ক্যান বি মিডিয়াম, ইন বিটুইন। এখন হাই লো এগুলো তো ধরেন একটু অ্যাডজেক্টিভ, রাইট? কেউ বলছিল 25 হাই, কেউ বলছিল 25 লো, উই ক্যান নট, এটা তো একটা রিলেটিভ ম্যাটারস। তো আমরা বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করি। এখন তারপরেও আমরা রিস্ক টলারেন্স কে একটা অ্যাডজেক্টিভ দিয়ে জাজ করার চেষ্টা করি, তার হাই টলারেন্স ফর রিস্ক এরকম বলার চেষ্টা করি, বা লো টলারেন্স ফর রিস্ক। এখন আপনার রিস্ক টলারেন্স হাই নাকি লো, ধরেন আকিব ও বলছে 25% আর্ন করতে চাই, ফাইন ধরলাম, ওর তো তাহলে অনেক রিস্ক নিতে হবে। ও রিস্ক টলারেন্স কেমন এটা আমরা একটু জাজ করব। তো রিস্ক টলারেন্স কেমন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর রিস্ক টলারেন্স? না, অনেক বেশি তো রিস্ক নিবেন, কিন্তু রিস্ক নেওয়ার আপনার টলারেট করতে পারবেন কিনা সেটা হচ্ছে রিস্ক টলারেন্স। সো ও রিস্ক টলারেন্স হাই নাকি লো সেটা আমরা বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করি। একটা মানুষের রিস্ক টলারেন্স ইজ এ ফাংশন অফ টু থিং। নাম্বার ওয়ান, willingness to take risk, and number two, ability to take risk.
Your risk tolerance is a function of your willingness to take risk and ability to take risk. Willingness টা more of a psychological. ওর কিছু সাইকোলজিক্যাল টেস্ট আমার করতে হবে, ওর সাথে কিছু আমার কথাবার্তা বলতে হবে, বুঝে আমার ওর সাইকোলজিটা আমি বোঝার চেষ্টা করব, ওর কি উইলিংনেস আছে নাকি নাই, রাইট? সো আমরা অনেকে আমাদের বাই নেচার কেউ আমরা হচ্ছে খুব রিস্ক অ্যাভার্স, তেমন রিস্ক নিতে চায় না, আবার কেউ আছে অনেক রিস্ক নিতে, এটা একটা মানুষের ক্যারেক্টারিস্টিক। তার সাথে আলাপ আলোচনা করলে আপনি তার মুভমেন্ট দেখলে বিভিন্ন ভাবে আপনি বুঝতে পারবেন হু ইজ মোর উইলিং টু টেক রিস্ক এন্ড মোর হু ইজ নট। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে আমরা বোঝার চেষ্টা করি, এরকম কিছু কোয়েশ্চেন্স আছে আর কি, আমরা পরে আলোচনা করব। আর এবিলিটিটা মোর অফ অ্যান অবজেক্টিভলি ডিটারমিন করা যায়। এবিলিটি ইজ আ ফাংশন অফ মেনি থিংস। একটা হতে পারে আপনার বয়স কত, একজন ভেরি ইয়াং পারসন 25 to 30 এজ ভার্সাস একজন ওল্ডার পারসন 65 to 70, or maybe আরো একটু কম ধরলাম, 55 to 60. Other thing remaining same, who has more ability to take risk? The young person. Because সে যদি রিস্ক টিক্স নিয়ে দুই একটা হোঁচট খায়, সেটাকে রিকুপ করার জন্য তার টাইম আছে। আর যে 55 to 60, সে অলরেডি তার রিটায়ারমেন্ট এজের কাছাকাছি, তার অলরেডি অনেক ক্যাপিটাল বেস হয়েছে, কিন্তু তার এমপ্লয়মেন্ট থেকে যে অনেক রিটার্ন এমপ্লয়মেন্ট তার বেশি দিন নাই। সো আলটিমেটলি সে কিন্তু আজকে যদি একটা বড় মার্কেট ক্র্যাশে তার পোর্টফোলিও 50% লস হয়ে যায়, এইটা রিকুপ করা তার জন্য কঠিন। ওকে, তাহলে on an average other ability to take risk than কি একজন older. So by that definition I have lower ability to take risk than you guys. আচ্ছা, দেন চলে আসে যে আর অনেকগুলো ফ্যাক্টর চলে আসে, যেমন আমরা একটা লিকুইডিটি কনস্ট্রেন্টস এর কথা বলছিলাম, ওরকম একটা কনস্ট্রেন্ট থাকলে আপনার এবিলিটিটা কমে যায়। ওরকম কনস্ট্রেন্ট যদি না থাকে যে আমি আমার টাকাটা ফেলে রাখতে পারবো 10-15 ইয়ার্স, তাহলে সুবিধা, তাহলে এবিলিটিটা বাড়ে। আরেকটা বড় জিনিস হচ্ছে আপনি যে প্রতি মাসে বা প্রতি বছরে যা ইনকাম করেন, ইজ ইট সাফিসিয়েন্ট টু লিড ইউর ফ্যামিলি এক্সপেন্সেস? কিছু মানুষ আছে দিন আনে দিন খায়, মাস আনে মাস খায়, মাসের ধরেন আজকে 31 তারিখ, 22-23 তারিখ থেকেই ওর পকেটে টাকা নাই হয়ে যায়, ও চিন্তা করে নেক্সট 7-8 দিন চলবো কেন, বেতনটা কবে পাবো, না পেলে ওই কয়দিন একটু ক্রেডিট কার্ডে চালায়, এর ওর থেকে ধার দেনা করে আবার বেতন পাইলে ফেরত দেয়। এই লোক কি ইনভেস্ট করতে পারবে? এই লোক কি ইনভেস্ট করার মতো তার এবিলিটি থাকবে? না। তার রিস্ক টলারেন্স কি হবে? লো হবে। তার যদি কিছু ইনভেস্টমেন্ট থাকেও, সে যখন 23 তারিখে এসে দেখবে আমার টাকা নাই, বেতন হয়তো আরো ডিপেন্ডিং অন তাকে কবে বেতন দেয়, কেউ 25 তারিখে দেয়, কেউ 30 তারিখে দেয়, অনেক কোম্পানি পরের মাসেও দেয়। তো ও যদি চিন্তা করে আমাকে 30 তারিখে বেতন দিবে আর 7 দিনে আমি কিভাবে চলবো, তখন সে তার পোর্টফোলিও থেকে কিছু বিক্রি করে তার সংসার চালাবে, তারপরে আবার বেতন পাইলে হয়তো এভাবে হবে। এটা তার জন্য কনস্ট্রেইন না, তার এবিলিটি কি হবে? লো হবে। আরেকজন মনে করেন তার ইনকাম যা আছে এক্সপেন্ডিচার কম, সে তার ইনকামের হয়তো তার 50% তার ফ্যামিলি আউটগোস কমফোর্টেবলি সে খরচ করে ফেলতে পারে, বাকি 50% সে সেভ করতে পারবে আর ইনভেস্টমেন্ট করতে পারবে। সেকেন্ড পার্সনের রিস্ক টলারেন্স কি বেশি হবে, রিস্ক এবিলিটি বেশি হবে। So what do you want to be, the first person or second person? If you want to be the second person, then income has to be কি high. ইনকাম হাই হবে কখন? যখন আপনার স্কিলস, এবিলিটি, হিউম্যান ক্যাপিটাল ভালো হবে। তাহলে তো ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো কিছু স্কিল বিল্ড আপ করতে হবে, তাই না? এটাই তো লজিক। তাহলে দেয়ার ইজ নো রিজন লেখাপড়া না করা, স্কিল বিল্ড আপ না করা। আপনার সময়টাকে ভালো কাজে, প্রোডাক্টিভ কাজে কি করতে হবে? ব্যয় করতে হবে। আচ্ছা, যার উইলিংনেস হাই, এবিলিটি হাই, তার রিস্ক টলারেন্স হাই। যার উইলিংনেস লো, এবিলিটি লো, তার রিস্ক টলারেন্স
লো। যার এবিলিটি হাই কিন্তু উইলিংনেস লো, তাকে আমরা একটু গাইড করতে পারি যে দেখো তোমার কিন্তু রিস্ক নেওয়ার এবিলিটি আছে, তুমি রিস্ক নিচ্ছ না বিকজ ইউর উইলিং। তুমি যদি ওর এই উইলিংনেসটাকে একটু বাড়াও, তাহলে কিন্তু উইদাউট হ্যাভিং এনি প্রবলেম, বিকজ তোমার এবিলিটি আছে, তুমি কিন্তু আরো রিটার্ন বেশি পাবা। সো তুমি তোমার স্ট্র্যাটেজি গুলোকে এভাবে ডিজাইন করো। দ্যাটস ওয়াই উই ক্যান গাইড হিম অর হার। পেতে পারো, ঠিক আছে। কিন্তু ও যদি নাও পায়, ওর খুব একটা ক্ষতি হবে না, কারণ ওর এবিলিটি আছে। বুঝতে পারছেন? কিন্তু আরেকজন ব্যক্তি, তার এবিলিটি লো, উইলিংনেস বেশি, অনেক রিস্ক নিতে চায় কিন্তু ওর এবিলিটি নাই। ওকে কি বুঝাবেন? ওকে বুঝাতে হবে দেখো তুমি যে রিস্ক নিচ্ছ এটা তোমার জন্য ক্যাটাস্ট্রফিক হতে পারে, বিকজ তোমার এবিলিটি নাই। ইউ মাইট লুজ অল, এবং এখান থেকে তুমি রিকুপ করতে পারবা না। সো আপনি একজন রিটায়ার্ড ব্যক্তিকে নিশ্চয়ই বলবেন না তুমি তোমার 100% টাকা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে স্পেকুলেটিভ স্টক কিন, বিকজ তার রিটায়ারমেন্টের সময় সে যা টাকা পয়সা পাইছে সব টাকা সে যদি হারায় ফেলে, তাহলে তাকে বেগিং করতে হবে। মেনি পিপল এরকম সাফার করছে 2010 স্টক মার্কেট ক্র্যাশের সময়, বিকজ তারা তাদের লাইফ সেভিংটা স্টক মার্কেটে ইনভেস্ট, দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রুডেন্ট ডিসিশন। সো এটা বুঝতে হবে, ঠিক আছে। সো তাহলে তাকে বুঝাতে হবে যে দেখো তোমার এবিলিটি কম, উইলিংনেসটাকে কমাও, বেশি রিস্ক নিও না। ওকে। তো রিস্ক অবজেক্টিভস আর স্পেসিফিকেশনস যে আপনি কিভাবে নেবেন, এটা আমরা কোয়ান্টিটেটিভলি অফেন আমরা স্পেসিফাই করে থাকি, ঠিক আছে। কোয়ান্টিটেটিভলি আমরা অফেন স্পেসিফাই করে থাকি। এই রিস্ক অবজেক্টিভটা অনেক সময় আমরা অ্যাবসলিউট বেসিসে বলি, আবার অনেক সময় আমরা রিলেটিভ বেসিসে বলি। অ্যাবসলিউট বেসিসে কেমন বলি? ধরেন কেউ ইনভেস্ট করলো, ধরেন কেউ 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলো, সে বললো আমি অন এনি গিভেন ডেট, গিভেন ইয়ারে 50 লাখ টাকার বেশি লস করতে চাই না। চাই না, সে চায় না, কিন্তু হতে পারে, উই ক্যানট গ্যারান্টি। বাট 50 লাখ টাকা 5 কোটির কত পার্সেন্ট? 10%। তো আমরা এভাবে বলতে পারি সে কোন একটা গিভেন ইয়ারে 50 লাখ টাকার বেশি লস করতে চায় না, অর 10%-এর বেশি লস করতে চায় না। আরেকজন হয়তো 15% লসে ওকে, সে ক্যান চেজ মোর রিটার্নস। মোর রিটার্ন করতে গেলে লস নেয়ার অ্যাকসেপ্টেবিলিটিটাও কি করতে হবে? বাড়াতে হবে। কিন্তু হোয়াট এভার, আমি বলছি যে আমার এত নাম্বার, আমার পার্সেন্টেজে বললাম অথবা অ্যামাউন্টে বললাম, যেটাই বলি না কেন, আমি বলছি অ্যাবসলিউট 50 লাখ টাকা আর অ্যাবসলিউট 10% আমি লুজ করতে চাই না। দ্যাটস অ্যান অ্যাবসলিউট রিস্ক অবজেক্টিভ। আর রিলেটিভ রিস্ক অবজেক্টিভ এরকম বলছি যে ধরেন আমি বলছি আমার তো আমি একটা মার্কেটে ইনভেস্ট করছি, ধরেন স্টক মার্কেট অফ বাংলাদেশ, ইন্ডেক্স হচ্ছে ধরেন ডিএসসি এক্স। ওকে। ডু ইউ নো যে ডিএসসি এক্স এর লেভেলটা কত এখন? ডু ইউ নো এটা গত বছর কেমন ছিল? ডু ইউ নো এটা 5 বছর আগে কেমন ছিল? আমরা কি দেখি? না। তাহলে এই ধরনের কোর্স যখন আমরা পড়ব, এগুলো আমাকে ভিজিট করতে হবে আর জানতে হবে। সো আপনার ডিএসসি এক্স এর কারেন্ট লেভেলটা কত, একদম টু দা পয়েন্ট না জানলেও আপনার বলতে হবে যেটা সামহায়ার 5100 বা 5000 এরকম বলতে হবে, বলতে পারতে হবে। এটা যে 2013 সালে কত ছিল, 15 সালে কত ছিল, বা ওভার দা 5-10 ইয়ার্সে কেমন বেড়েছে বা কমেছে, এটা বলতে পারতে হবে। আপনি যখন কোনো ইন্টারভিউ ফেস করতে যাবেন তখন এটা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি এটা বলতে না পারা মানে ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। তো আপনাকে আর ফার্দার ইন্টারভিউতে তাহলে সময় নষ্ট করবে না, ঠিক আছে। তেমনি ধরেন আপনি হয়তো গ্লোবাল ইন্ডেক্স, লাইক ধরেন ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট, আমরা গ্লোবালি যখন দেখি মোস্ট মার্কেট পিপল দেখি ইউএস মার্কেট, বিকজ দ্যাট ইজ দ্য বিগেস্ট মার্কেট। সো ওখানে ধরেন আমরা এসএনপি 500 এর কথা বলি, এসএনপি 500 ইন্ডেক্স কত এটা আপনার জানতে হবে, কেমন পারফর্ম করছে এটা বলতে হবে, ঠিক আছে। সো এগুলো আমরা ফলো করবো, দেখবো। So আমাদের সবার কাছে মোবাইল আছে, আমরা সারাদিন তো মোবাইলে গ্লুড, তাই না? কিন্তু কোথায় গ্লুড? আপনি এসএনপি 500 এর, আপনি ওয়াল স্ট্রিটে যান, আপনি ডিএসসি ওয়েবসাইটে যান, টিকটক ইনস্টাগ্রামে কম যান, ওইখানে যান। তাহলে আপনি আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, ঠিক আছে, অর হোয়াট এভার দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউ ইউজ। সো আপনি যদি বলেন যে ডিএসসি এক্স যত পার্সেন্ট ফল করবে, আমি এর প্লাস মাইনাস সে 30% আমি ওকে।
তার মানে ডিএসসি এক্স যদি ইন্ডেক্স 10% ফল করে, আমি 13% ফল পর্যন্ত ওকে। যখন আমি এভাবে বলবো তখন দ্যাট উইল বি রিলেটিভ রিস্ক অবজেক্টিভ। বুঝা গেল? তখন সেটা হবে কি রিলেটিভ, বিকজ রিলেটিভ টু হোয়াট? ডিএসসি এক্স। রিলেটিভ টু হোয়াট? ডিএসসি এক্স। সো দ্যাটস রিলেটিভ রিস্ক অবজেক্টিভ। রিস্ক টলারেন্স আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। নাও আমরা আসি রিটার্ন অবজেক্টিভ। রিটার্ন অবজেক্টিভ এরকম আমরা স্পেসিফিক বলতে পারি, যেমন ও বলতে হয় 25% চাই, দ্যাটস এর অ্যাবসলিউট রিটার্ন অবজেক্টিভ। ও এভাবে বলতে পারতো যে নেক্সট 25 বছর ডিএসসি এক্স যেমন পারফর্ম করবে, আমি তার প্লাস মাইনাস 20, আমি তার থেকে 20% বেশি চাই, অর কমও প্লাস মাইনাস 20% থাকবো, এরকম একটা রিলেটিভ টু একটা ইন্ডেক্স বলে দিল। তখন বা সে বললো আমি আমার ডিপোজিট রেট ব্যাংকে যেমন থাকবে তার চেয়ে আমি 2% বেশি চাই। সো তখন এটা কি হবে? রিলেটিভ। সো রিলেটিভ টু সামথিং। সো it can be absolute, it can be relative. ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। A Japanese institutional investor has a portfolio of 10 billion yen. 10 billion yen অত টাকা না, কারণ ইয়েনের তো এক্সচেঞ্জ রেট ডলারের এগেইনস্ট অনেক হাই। সো বাট খুব কম না। The investor expresses first risk objective as a desire not to lose more than 1 billion. এটা অ্যাবসলিউট রিস্ক নাকি রিলেটিভ? অ্যাবসলিউট। The investor specifies a second risk objective of achieving returns within 4% of the topic stock market index. Topics হচ্ছে ওদের একটা স্টক মার্কেট ইন্ডেক্স, জাপানের আরেকটা ইন্ডেক্স আছে নিকেটি 225। সো টপিক স্টক মার্কেট ইন্ডেক্স এর প্লাস মাইনাস 4, এটা অ্যাবসলিউট নাকি রিলেটিভ? রিলেটিভ। এখন প্রশ্ন করেছে গিভ অ্যান এক্সাম্পল অফ, মানে ক্যারেক্টারাইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যাবসলিউট নাকি রিলেটিভ, আমরা ফার্স্টে অ্যাবসলিউট পেয়েছি। এখন বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ দ্য রিস্ক অবজেক্টিভ কুড বি রিস্টেটেড ইন আ প্র্যাকটিক্যাল ম্যানার। ও বলতেছে আমি 1 বিলিয়নের বেশি লস করতে চাই না। আমি বললাম যে ঠিক আছে, তুমি 1 বিলিয়নের বেশি লস করবা না, এটা হইতে পারে না, আই ক্যান নট গিভ গ্যারান্টি। ও যদি 1 বিলিয়নের বেশি লস করে তখন ওকে ক্ষতিপূরণ কে দিবে? তাহলে ওকে আমরা এভাবে বলতে পারি যে তোমার পোর্টফোলিওটা আমরা এমন ভাবে ম্যানেজ করবো, there is a 90% chance or 95% চান্স যে তোমার পোর্টফোলিও 1 বিলিয়নের বেশি লস হবে না। তারপরেও যদি লস হয় এসে বলে, তখন আপনি বলবেন ওই যে বলছিলাম 95% মানে কি 95 বার হবে না 100 বারের মধ্যে, 5 বার তোমার লস 1 বিলিয়নের বেশি হবে। দিস ইজ ওয়ান অফ দ্যাট 5। কিন্তু আবার যদি হয় এরকম যদি 6 বার হয়, তাইলে তাহলে আপনি থাকবেন না, তার আগেই আপনি থাকবেন না। ঠিক আছে? সো প্র্যাকটিক্যাল ম্যানারে আপনাকে বলতে হবে যে আমি পোর্টফোলিও লসের প্রবাবিলিটিটা কম। দ্যাট ইজ হাউ আমরা করবো আর কি। ওই আপনি এখন আপনার ক্লায়েন্টের সফিস্টিকেসি অনুযায়ী তাকে কিভাবে বুঝাবেন, এটা আপনার কি বলবো সিচুয়েশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তাকে আপনি তখন বুঝাবেন যে দেখো 100 বারের মধ্যে 95 বারই হবে না, কিন্তু 5 বার হইতে পারে, কারণ আই মাইট বি রং, আমি তো সব জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি গ্যারান্টি দিতে পারি না, বিকজ যেখানে পার্টিসিপেট করা হচ্ছে সেখানে গ্যারান্টিড রিটার্ন নাই, যেখানে পার্টিসিপেট করছি সেটা কি আনসার্টেন, উই ডোন্ট নো। আমরা জানি না যে মার্কেট বাড়বে নাকি কমবে, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু উই প্রিটেন্ড অ্যাজ ইফ আমরা জানি, বাট অ্যাকচুয়ালি উই ডোন্ট নো। এন্ড কেউ যদি বলে যে আমি জানি, তাহলে বুঝবেন সে ডিলিউটেড পারসন। নোবডি নোস। আমি বলতে পারি এরকম হতে পারে, আমি কোয়াইট কনফিডেন্ট বাড়বে, বাট স্টিল 100% না। বুঝা গেল?
সেকেন্ডটা যে টপিকস প্লাস মাইনাস 4 বললে এটাকে আমি কিভাবে বলবো? ধরেন টপিকস এর যদি জাস্ট একটা এক্সাম্পল, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় 2%, তাহলে 4% হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তখন আমরা বলতে পারি অ্যাসিউমিং নর্মাল ডিস্ট্রিবিউশন, তোমার 5% প্রবাবিলিটি যে তুমি প্লাস মাইনাস 4 এর মধ্যে থাকবা, because 2% standard deviation and 2 standard deviation. This is comes from normal distribution এর assumption. এটা আপনারা পড়েছেন, কিন্তু এখন যদি আপনি ভুলে যান তাহলে তো আমার আপনাদেরকে পড়াইতে কষ্ট হবে। এই কারণে আগে যেগুলো পড়ছে এগুলো ভুলে যাবে না। নর্মাল ডিস্ট্রিবিউশনের কতগুলো বৈশিষ্ট্য আছে? 68% of the observations প্লাস মাইনাস 1 standard deviation এর মধ্যে থাকে। 95% of the observation প্লাস মাইনাস 2 standard deviation এর মধ্যে থাকে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 2 হয় আর টপিকস 2 into 2 মানে 4 এ হবে বললাম। কিন্তু এখানে আমি বলছি অ্যাসিউমিং দ্য রিটার্ন ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন। হোয়াট ইফ রিটার্ন ডাজ নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন? তাহলে আবার প্রেডিকশনটা আবার কাজ করবে না। সো অ্যাসাম্পশনস যে আমরা ধরি ওখানে রিস্ক থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল ম্যানারে আমাকে ওখানে বুঝায় বলতে হবে যে দিস আর দ্য থিংস। ওকে, তাহলে রিটার্ন অবজেক্টিভ গেল, রিস্ক অবজেক্টিভ গেল। এখন আমরা কথা বলবো কনস্ট্রেইন। এখন আমরা কি নিয়ে কথা বলবো? কনস্ট্রেইন নিয়ে, লিকুইডিটি কনস্ট্রেইন। লিকুইডিটি কনস্ট্রেন্ট মানে কি, বা লিকুইডিটি জিনিসটা কি? ফ্রম পার্সোনাল পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, সে ইউ নিড লিকুইডিটি, রাইট? আপনারা এখন কোর্স করছেন না, সেমিস্টার? তো কয়টা কোর্স করছেন? কেউ 3টা, কেউ 2টা, কেউ 4টা, এরকমই তো। কয়টা করছেন কেউ একজন বলেন? 4টা কোর্স করছেন। 4টা কোর্সের টাকা দিয়ে দিছেন? দিবেন। কত টাকা দিবেন? ধরলাম 90,000 টাকা লাগবে। কে দিবে টাকাটা? তো ফাদার দিবে। তো আপনার ফাদারের 90,000 টাকা তাহলে আজকে আপনার জন্য অ্যালোকেট করতে হবে না? এখন হতে পারে যে ইওর ফাদার আর্ন সো মাচ, তার কোনো একটা মান্থে ইনকামের থেকে 90,000 দিতে কোনো সমস্যা নাই। ধরেন আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার, ধরেন আপনার ফাদারের ফ্যামিলি এক্সপেন্ডিচার ধরেন মাসে 3 লাখ টাকা, ই আর্নস মনে করেন 5 লাখ টাকা, ওই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা আপনারা দিয়ে দিল। বাট ভেরি ফিউ পিপল আর লাইক দ্যাট। তাহলে আপনার ফাদারকে আগে থেকে প্ল্যান করতে হচ্ছে যে আমার ছেলের তো 90,000 টাকা লাগবে, আজকে যে লাগবে এটা তো সে আগে থেকেই জানে, এবং তার যদি ইনকাম থেকে না হয় তাহলে তার কিছু অ্যাসেট নিশ্চয়ই ইনভেস্ট করা আছে, যেটা থেকে বিক্রি করে বা যেখান থেকে লিকুইডেট করে বা আগে থেকে প্ল্যান করা যাবে যে ওই অ্যাসেটটা থেকে টাকাটা আসবে, এটা দিয়ে এই খরচটা করবে। কারণ ওই টাকাটা যদি দিয়ে সে জমি কিনা রাখে, তাহলে কি জমি বিক্রি করে আপনার এটা দেওয়া সম্ভব? কারণ জমি বিক্রি করতে সময় লাগবে, আপনার সেমিস্টারের টাইম চলে যাবে, কিন্তু জমি বিক্রি হবে না। ওই টাকাটা যদি স্টকে ইনভেস্ট করে রাখে, খুব স্পেকুলেটিভ স্টক, আর ওই স্টক ডাউন হয়ে থাকে, তাহলে সে এখন লসে বিক্রি করতে বাধ্য হবে, বিকজ আপনার তো টাইম চলে যাচ্ছে, আপনাকে টাকা দিতে হবে। দিস ইজ মোর প্রায়োরিটি দ্যান দ্যাট। তাহলে সে আগে থেকে চিন্তা করে রাখবে যে আমার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 90,000 টাকা লাগবে, আমি হয়তো বাই জানুয়ারির এন্ডের মধ্যেই 90,000 টাকা অ্যালোকেট করে রাখবো। সে হয়তো আগে থেকে কোনো একটা বন্ড কিনে রাখছিল যেটা হয়তো ম্যাচিউর হবে, অথবা এফডিআর করে রাখছিল যেটা ম্যাচিউর হবে এখানে, এই টাকাটা আসবে, ওই টাকা দিয়ে দিবে। তাহলে এই টাকাটা এমন জায়গায় আমার রাখতে হবে যেটা খুব ইজিলি আমি লিকুইড করতে পারি। আর এটা 90,000 জায়গায় যদি 9 লাখ হয় তাহলে আরেক রকম। ধরেন আপনি বিদেশে পড়তে গেছেন, হয়তো 9 লাখ না 50 লাখ টাকা লাগবে, তখন ব্যাপারটা কিন্তু আরো কঠিন, রাইট? কিন্তু যে আসলে তার পোর্টফোলিওটাকে ম্যানেজ করছে, তার তো এই টাইমিং গুলোকে ম্যানেজ করতে হবে। বিকজ আই ডোন্ট ওয়ান্ট মাই চাইল্ড টু স্টাডি ইন ইউনিভার্সিটি, তার হয়তো টাকা লাগবে আর আমি টাকা দিতে পারতেছি না, দেখে সে সেমিস্টারে করতে পারতেছে না, তাহলে তো মাই লাইফ ইজ এ ফেল। এখন ইউর ফাদার ইজ ইন এ সিচুয়েশন, সামডে ইউ উইল বি ইন ইউর ফাদার সিচুয়েশন, and you are learning that. সো তাহলে আমি যখন একটু লিকুইড ইনস্ট্রুমেন্ট ওটা ইনভেস্ট করবো, তাহলে ওটা তো রিটার্ন কম হবে, তখন আমাকে লো রিটার্ন অ্যাকসেপ্ট করতে হবে। এই কনস্ট্রেইন থাকলে তো আমি হাই রিটার্ন পাবো না। বুঝতে পারছেন? তো আইপিএস এর মধ্যে এরকম কি কি লিকুইডিটি কনস্ট্রেইন আছে সেটা
মাথায় রাখতে হবে আর লিপিবদ্ধ রাখতে হবে, মেনশন রাখতে হবে। বুঝা গেল? আচ্ছা, সো ক্লায়েন্ট তাহলে আপনাকে বলবে, বা তার ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করবেন যে তার কি কি লিকুইডিটি কনস্ট্রেইন্ট আছে, সেটা বুঝার চেষ্টা করবে, আলোচনার মাধ্যমে এটা চলে আসবে। এরপরে হচ্ছে টাইম হরাইজন। টাইম হরাইজন হচ্ছে আপনার কত সময় আছে। এখন ধরেন আকিব ইজ এ 25-year-old গাই, হি ইজ সেভিং ফর রিটায়ারমেন্ট, এন্ড হি ওয়ান্ট টু রিটায়ার এট ধরেন 60, তাহলে ওর টাইম আছে কত? 35 years। 35 years ইজ এ প্রিটি লং টাইম। ও মোটামুটি যে কোনো অ্যাসেটে ইনভেস্ট করতে পারবে। Someone is a 50-year-old guy thinking about retiring in 60 years, তার কাছে সময় still long, 10 বছর is a lot of time, but কত লং? একটা মার্কেট সাইকেল 10 বছর রান করতে পারে, একটা ইন্ডেক্স এক জায়গায় 10-15 বছর পরে থাকতে পারে। সো তার জন্য এই দুইজন পার্সনের মধ্যে টাইম হরাইজন লং কার? যে ইয়াং। তো যে ইয়াং, ও রিস্ক নেয়ার ক্ষমতাটা তত বেশি হবে। ও যদি রিস্কি জিনিস নেয়ও, দুই একটা মার্কেট ক্র্যাশ হলেও সে রিকুপ করতে পারবে। আর ওর 35 বছরের এমপ্লয়মেন্ট আছে, সামনে পড়ে আছে। ও আগামী 35 বছর কাজ করবে, চাকরি করবে, আর্ন করবে, সেভ করবে। লস হলে ওই সেভিংটা দিয়ে আবার লসটাকে রিকুপ করতে পারবে। যার বয়স 55, তার হাতে বেশি সময় নাই। ক্লিয়ার? সো তাহলে টাইম হরাইজনটা কেমন সেটা নির্ভর করবে। আবার যদি ওইরকম হয়, হি ইজ এ 25-year-old সেভিং ফর হিজ, সে 30 ইয়ার্স বয়সে একটা বিদেশে মাস্টার্স করতে যাবে, তার জন্য সেভ করছে, ওর হাতে টাইম কম। টাইমটা নির্ভর করবে ওয়াই ইউ আর ইনভেস্টিং, এন্ড ওইটা দিয়ে কবে কি করবেন সেটার উপর, সেই তুলনায় আপনার কত টাইম আছে। ও ইয়াং, কিন্তু ও ধর একটা মাস্টার্স করবে, ওই মাস্টার্স করতে ওর 1 কোটি টাকা লাগবে। ও আগামী 5 বছর চাকরি বাকরি করে, সেভ করে, ইনভেস্ট করে হয়তো 1 কোটি আর্ন করতে পারবে না ধরলাম, কিন্তু কিছু যা করে বাকিটা বাবার কাছ থেকে। তাহলে ওর জন্য টাইম হরাইজন কি? শর্ট। ট্যাক্স কনসার্ন। So ধরেন Akib is a 25-year-old guy doing his first job. Maybe he's getting 50,000 or 60,000 or 70,000 salary, whatever. Or tax will be very minimal. But if his father earns 5 lakh taka, for example, he will be, is already অনেক আগেই 30% ট্যাক্স ব্র্যাকেটে আছে। তো সে যে চিন্তা করছিল যে আমি ওকে 90,000 টাকা ফেরত দিব, এর জন্য 90,000 টাকার জায়গায় সে যদি ধরেন 1 লাখ টাকার একটা এফডিআর করে রাখে, ওই 1 লাখ টাকার এফডিআর ধরেন হয়তো 10% আর্ন করছে 1,10,000 টাকা, সেখান থেকে ব্যাংক ফার্স্টেই 10% কেটে নিবে, 11,000, না সরি, 10% অফ 10,000, 1,000 চলে যাবে ট্যাক্সে। তাহলে সে পাবে হচ্ছে 1,09,000। সে যখন ট্যাক্স ফাইলিং করবে তখন দেখাবে আমি এই 1 লাখ টাকা ইনভেস্ট করে 10,000 টাকা কি পাইছি? ইন্টারেস্ট পাইছি। আমি 1 লাখ নাম্বারটা ইউজ করছি, এটা হতে পারে 10, 20, হোয়াটএভার। তখন যখন সে ট্যাক্স ফাইলিং করে ওই 1 লাখ, 1,000, 10,000 টাকা সে ইন্টারেস্ট আর বলবে আমার ব্যাংক অলরেডি 1,000 টাকা কেটে ট্যাক্স পরিশোধ করে দিচ্ছে আমার হয়ে। কিন্তু সে যখন ট্যাক্স ফাইলিং করবে, সে তো 30% ট্যাক্স ব্র্যাকেটে আছে। তার আসলে এই 10,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে 3,000 টাকা। ব্যাংক অলরেডি 1,000 দিয়ে ফেলছে, তাহলে তার এখন দিতে হবে কত? আরো 2,000 টাকা দিতে। তো এই 3,000 টাকা তো তার ট্যাক্সে চলে গেল। আফটার ট্যাক্স এসে পাচ্ছে 1,07,000 টাকা। 1,07,000 মধ্যে 86,000 আপনাকে দিয়ে দিলে সমস্যা নেই। কিন্তু মূল জিনিস হচ্ছে 86 এর জন্য 86 অ্যালোকেট করলে হচ্ছে, ট্যাক্সটা আমাকে মাথায় রেখে করতে হবে। ওকে, সো এখন এইটা যার 30% ট্যাক্স ব্র্যাকেট, তার জন্য এটা একটা সমস্যা। যে হয়তো 10% ট্যাক্স ব্র্যাকেটে আছে, তার জন্য অত সমস্যা না। বাট টুডে অর টুমরো আপনি হাই ট্যাক্স ব্র্যাকেটে চলে যান, ইফ ইউ আর্ন ওয়েল। ঠিক আছে? তো তখন আপনাকে চিন্তা করতে হবে আমি ট্যাক্স ইফিশিয়েন্ট ওয়েতে কত। যখন আপনি অনেক বেশি ট্যাক্স দিবেন,
তখন আপনি চিন্তা করুন কিভাবে এই ট্যাক্সটা কমানো যায় লেজিটিমেট ওয়ে। দেন ইউ উইল ট্রাই টু ফাইন্ড ইনভেস্টমেন্ট যেটা মোর ট্যাক্স এফিশিয়েন্ট, আফটার ট্যাক্স বেসিসে আপনাকে বেটার রিটার্ন দেয়। বুঝতে পারছো? এরপরে হচ্ছে লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্যাক্টরস। লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্যাক্টরস গুলো ইনস্টিটিউশনের জন্য বেশি অ্যাপ্লিকেবল হয়, ইন্ডিভিজুয়ালের জন্য কম। কারণ কি, ইনস্টিটিউশন হতে পারে ধরেন একটা ব্যাংক। একটা ব্যাংক কতটুকু স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে, এটা ব্যাংকের রুলস আছে, ক্যাপিটাল এডিকুয়েসি রুল, স্টক মার্কেট এক্সপোজার রুল, এরকম অনেকগুলো রুলকে মাথায় রেখে ওর একটা লিমিট আছে, এর বেশি যেতে পারবে না। ইন্ডিভিজুয়ালের জন্য এরকম থাকতে পারে যে তার কিছু কিছু ইনভেস্টমেন্টের রেস্ট্রিকশন থাকতে পারে, এটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের আন্ডারে হতে পারে বা তার আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে হতে পারে, বাট এটা কোম্পানির ক্ষেত্রে বেশি হয়। তো লিগ্যাল রেস্ট্রিকশন, লিগ্যাল বা রেগুলেটরি রেস্ট্রিকশন থাকা মানে হচ্ছে এটাকে মাথায় রেখে আমার পোর্টফোলিওটা ম্যানেজ করতে হবে। সো দ্যাটস এ কনস্ট। ফাইনালি ইউনিক সার্কামস্টেন্সেস। ও ধরেন 25% ইনভেস্টমেন্ট করতে চায়, ওকে আমি বললাম যে আপনি একটা আপনাকে ওনার জন্য আমি কিছু পোর্টফোলিও রেকমেন্ড করে দিলাম, ওকে আমি কিছু শেয়ার রেকমেন্ড করে দিলাম, পোর্টফোলিও তৈরি করলাম। ওর পোর্টফোলিওতে আমি ব্র্যাক ব্যাংক রেকমেন্ড করলাম, ওর পোর্টফোলিওতে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো রেকমেন্ড করলাম, আরো হাবিজাবি বিভিন্ন কোম্পানি রেকমেন্ড করলাম। ও বলল আমি তো ইসলামিক শরিয়া অনুযায়ী ইনভেস্ট করব। ব্র্যাক ব্যাংকটা একটা সুদী ব্যাংক, এটা তো ইন্টারেস্ট আর্ন করে, এটা তো ইসলামিক ব্যাংক না, তাহলে তো এটা হারাম ইনকাম। আমি আমার ইনভেস্টমেন্ট হবে শরিয়া কমপ্লাই, এটা আমার ইচ্ছা। এখন এটা ওর ইচ্ছা, ফায়াজের ইচ্ছা না। দুইজনই মুসলমান, কিন্তু ধরেন দুইজনেই এটা ফলো করে না। তো যে এটা ফলো করতে চায় তার জন্য তো এটা একটা কনস্ট্রেইন, ওইটাকে মাথায় রেখে ইনভেস্ট। তো আমি ওর জন্য ব্র্যাক ব্যাংক রেকমেন্ড করতে পারবো না, কিন্তু ওর জন্য করতে পারবো। ও বললো ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা তো সিগারেট বেচে, টোবাকো তো হারাম, তাহলে এটাও বাদ। ঠিক আছে? তো এরকম যদি আপনি কনস্ট্রেইন থাকে ইউনিক, তাহলে সেই কনস্ট্রেইন গুলোকে, আরেকজন হয়তো বললো যে আমি অ্যাগনস্টিক অ্যাবাউট রিলিজিয়ন, বাট আমি চাই আমার ইনভেস্টমেন্টটা ভালো হবে, দুনিয়ার জন্য ভালো, সোশ্যালি ভালো। সো আমি এমন কোনো ইনভেস্টমেন্ট করবো না যেটা সোশ্যালি হার্মফুল, আমি এমন কোনো ইনভেস্টমেন্ট করবো না যেটা ক্লাইমেটকে নেগেটিভলি এফেক্ট করে। সো এমন কোনো কোম্পানি যেটা হয়তো এমন কোনো কেমিক্যাল ওরা রিলিজ করে যেটা এনভায়রনমেন্ট অনেক পলিউট করে, এই কোম্পানি ভালো রিটার্ন দিলেও আমি করবো না, বিকজ আমি সোশ্যালি রেসপন্সিবল ইনভেস্টমেন্ট করতে চাই। ওর জন্য তো ওইটাকে মাথায় রেখে করতে হবে। দিজ আর ইউনিক সার্কামস্টেন্সেস যে সে করবে না। বাংলাদেশে হ্যাঁ, হ্যাঁ, ওইটা ইজ লাইক শুধু বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডই যেভাবে প্রতিষ্ঠিত, ইন্টারেস্ট ইজ দেয়ার। সো ট্রুলি শরিয়া কমপ্লায়েন্ট মেইনটেইন আপনি কোথাওই করতে পারবেন না। তারপরেও কিছু শরিয়া কমপ্লায়েন্ট কিছু ইয়ে আছে যেখানে কিছু জিনিস পারমিট করে। পারমিট করে মানে হচ্ছে যে কিছু ইন্টারেস্ট হয়তো আসলো, বাট সেটা খুবই কম, বা কিছু কিছু জিনিস যদি ওরা পেয়ে যায় যেটা এমন সোর্স থেকে আসছে যেটা শরিয়া কমপ্লায়েন্ট না, তখন ওটা ওরা ডোনেট করে দেয় বা এরকম কিছু একটা মেকানিজম ইউজ করে। আর ওয়ার্ল্ড ওয়াইড শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্টের কিছু রুলস আছে, ওই রুলস গুলোকে ফলো করে। 100% এই দুনিয়াতেই হবে না, বিকজ দ্যাট ইজ হাউ দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট, মানি যেভাবে ক্রিয়েশন হয়, এর মধ্যেই ইন্টারেস্ট আছে। আচ্ছা, সো এরকম ইউনিক সার্কামস্টেন্সেস থাকতে পারে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। Any questions so far? এটা কোম্পানির ক্ষেত্রে হয়, পার্সনের ক্ষেত্রে হয় না। আপনি যে বইতে পড়ছেন যে লোনের জন্য ইন্টারেস্ট দিলে আপনার ট্যাক্সটা কমে যায় না, এটা কোম্পানির জন্য। ইন্ডিভিজুয়াল